একবার বলেছিলেন, উইলিয়াম শেক্সপিয়ারের যদি জন্ম না হতো তাহলে সমগ্র ইংল্যান্ড প্রায় 200 বছর পিছিয়ে যেত। ঠিক একইভাবে সভ্যতার ইতিহাসে যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত দার্শনিক, বিজ্ঞানী এবং কবি সাহিত্যিকদের পদচারণার কারণে যে বিশ্ব সভ্যতার ইতিহাস পরিবর্তন হয়েছে, সেই ইতিহাসের মূল চাবিকাঠি ছিল বেশ কয়েকজন ব্যক্তির হাতে। তাদের মধ্যে একজন হচ্ছেন সক্রেটিস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সাথে সক্রেটিসকে নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে সক্রেটিসের জন্ম হয়েছে গ্রিসের এথেন্সে, আজ থেকে প্রায় 2000 বছরেরও বেশি সময় আগে। সমগ্র পৃথিবী যখন নিটল অন্ধকারে, সভ্যতাহীনতার অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, ঠিক তখনই ইউরোপ মহাদেশের বেশ কিছু অবস্থানে সভ্যতার ব্যাপকভাবে বিকাশ ঘটেছিল এবং সেই বিকাশের কারণেই সভ্যতা রন্ধে রন্ধে ছড়িয়ে গিয়েছে সমগ্র মহাদেশে, বিশেষ করে ইউরোপ মহাদেশ থেকে এশিয়া মাইনর এবং আরও বেশ কিছু সভ্যতার ছোঁয়া পায়। যদিও সে সময় তৎকালীন সময়ে বেশ কিছু সভ্যতার বিকাশ ঘটেছিল, যেমন মেসোপটেমীয় সভ্যতার আগেও বেশ কিছু সভ্যতার বিকাশ ঘটে এবং আমাদের ভারতীয় উপমহাদেশে বেশ কিছু সভ্যতার বিকাশ ঘটেছিল। যেমন আমরা বলতে পারি যে তৎকালীন সময়ে শিক্ষা, সাহিত্য এবং শিল্পের বিকাশের এই ধারাটি। আমাদের উপমহাদেশের যে নালন্দা বিশ্ববিদ্যালয় সহ বৌদ্ধ ধর্মচর্চার যে একটি ক্ষেত্র তৈরি হয়েছিল, সেটি কিন্তু ইউরোপীয় সভ্যতার কোনো বিকাশের ধারাবাহিকতায় নয়। যদিও সেটি তার একটি প্রভাব ভারতীয় উপমহাদেশে ছিল, কিন্তু তৎকালীন সময়কার এই যে শিল্প বিপ্লবের এবং মানুষের মধ্যে নৈতিকতার বিশ্লেষণ করবার যে একটা দক্ষতাপূর্ণ সভ্যতার বিকাশ, সেটি হয়েছিল মূলত গ্রিক সভ্যতা থেকে। সুতরাং গ্রিক সভ্যতার ইতিহাস এবং দার্শনিকদের অবদানের কথা নিঃসন্দেহে অস্বীকার করবার কোনোই উপায় নেই। বিশ্ব সভ্যতার ইতিহাসকে যখনই আলোচনা করতে চাইবো আমরা, ঠিক তখনই একটি বিষয় চলে আসবে, সেটি হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতার বিকাশের বেশ কয়েকটি ধারাবাহিকতা রয়েছে। যিশু খ্রিস্টের জন্মেরও প্রায় 1000 বছর আগ থেকে গ্রিসে সভ্যতার বিকাশ ঘটে। সেখানে জিনোফেন সহ বেশ কিছু দার্শনিক, বিশেষ করে সক্রেটিস, এরিস্টটল, প্লেটো সহ বেশ কিছু দার্শনিকের আবির্ভাব ঘটে এবং তারা সে সময়কার শিল্প, সাহিত্য এবং মানুষের মননগত বিষয়গুলো নিয়ে চর্চা করেন এবং যার পরবর্তীতে শিল্প সাহিত্যের একটি বড় আকারের বিকাশ লাভ করে। সক্রেটিস ছিলেন একজন প্রতিষ্ঠা দার্শনিক, যদিও তার কোনো লেখা আমরা কোনো কালেই ছিল না। আমরা তার প্রতিষ্ঠা ছাত্র প্লেটোর কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য জানতে পারি যে সক্রেটিসের জীবনযাপন পদ্ধতি, তার শিক্ষা পদ্ধতি, তার মধ্যে জ্ঞান চর্চার যে একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রকে কীভাবে বিকশিত করা যায় এবং ইয়াং জেনারেশনের মধ্যে তার এই তথ্যগত বিষয়গুলো তিনি কীভাবে বিশ্লেষণ করবেন, প্রত্যেকটি বিষয় তিনি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলেন শিল্প, সাহিত্যে এবং দিয়েছিলেন শুধুমাত্র তার শিক্ষার্থীরা, অর্থাৎ তার ছাত্ররাই সেই বিষয়টিকে তারা সেভাবে লালন করেছেন এবং ধারণ করেছেন। যার পরবর্তীতে ইতিহাস যেটি বলছে সেটি হচ্ছে গ্রিক সভ্যতার এই সক্রেটিসীয় চিন্তাভাবনা, সক্রেটিসীয় ভাবনার যে ব্যাপক বিকাশ, সেটি অন্যান্য সভ্যতার সাথে মিলিত হয়ে বিশ্ব একটি নতুন সভ্যতার দিগন্তকে উন্মোচন করতে সক্ষম হয়েছিল। মূলত আমরা সক্রেটিস সম্পর্কে যদি জানতে চাই, সক্রেটিস মূলত একজন দার্শনিক ছিলেন, কিন্তু দর্শনের চর্চার যে নতুন দিগন্ত সেটি তিনি উন্মোচন করেছিলেন। কেননা তৎকালীন সময়ে গ্রিসে সোফিস্ট নামে এক ধরনের সম্প্রদায় দর্শন চর্চার ক্ষেত্র তৈরি করে, কিন্তু তাদের দর্শন চর্চার ক্ষেত্রগুলো সক্রেটিসের দর্শন চর্চার ক্ষেত্রের মতো ততটা সামঞ্জস্যপূর্ণ ছিল না। কেননা সেই সময় দর্শন চর্চার মূল ক্ষেত্রটি ছিল এক কথায় বলা যায় যে তার তর্ক বিতর্ক নিয়ে এবং জ্ঞানের যে একটা নেগেটিভ সাইড, অর্থাৎ জ্ঞানের যে একটা বৈষয়িক ভাবনা, সেই বৈষয়িক ভাবনাগুলো বারবার ফিরে এসেছে দর্শন চর্চায়, যার কারণে সক্রেটিসের ভাবনাগুলোর প্রয়োজন পড়ছিল। ঠিক তখন সক্রেটিস এটা উপলব্ধি করেছেন এবং তিনি দেখেছেন যে জ্ঞান চর্চার যে অবমূল্যায়ন এবং জ্ঞানের যে তার্কিক বিশ্লেষণ, এই তার্কিক বিশ্লেষণ মানুষের মনন তৈরি এবং মানুষের শিল্প, সাহিত্য বিকাশ লাভের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবেই এই শিক্ষার চর্চার ক্ষেত্রটি বারবার উৎপাদিত হচ্ছে। যার কারণে তিনি এই ধারাবাহিকতাকে থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নতুন চিন্তার জগতের বিকাশ লাভ ঘটালেন এবং এই বিকাশটি তিনি নিয়ে আসলেন এমন একটি ধারণার মধ্যে, যেখানে মানুষকে প্রশ্ন করে সৃষ্টি এবং সৃষ্টি জগৎ এবং জ্ঞান সম্পর্কে নিজস্ব একটি ধারণার বিকাশ লাভ করানো যায়। সক্রেটিসের শিক্ষার যে মূল কৌশল সেটি ছিল হলো প্রশ্ন করা, জাস্ট অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম অফ কোশ্চেন।
He has always asked the questions, asked the people, and then he given his own idea to the peoples. Once upon a time, there are some of the people who was actually recovered somewhat, and they have tried to learn something from Socrates. সক্রেটিসের প্রতিযশা ছাত্র যার নাম ছিল প্লেটো, তার লেখনীর মধ্য থেকে মূলত আমরা সক্রেটিস সম্পর্কে বিস্তারিত জানতে পারি। তার জীবনযাপন পদ্ধতি, তার শিক্ষা বিকাশের ধারাবাহিকতা, প্রত্যেকটি জিনিস আমরা জানতে পারি মূলত সক্রেটিসের শিক্ষার্থীদের মধ্য দিয়ে। সক্রেটিস মূলত প্রচার করেছেন মানবিক জ্ঞান, যে জ্ঞানের মধ্য দিয়ে মানুষের নৈতিকতার এবং মূল্যবোধের পরিবর্তন ঘটবে, যে জ্ঞানের মধ্য দিয়ে মানুষের চেতনাগত পরিবর্তন হবে, শিশুর নৈতিক বিকাশ এবং তার সমগ্র জীবনের একটি মানদণ্ড হিসেবে শিক্ষাকে দাঁড় করাতে পারবে, সেটি ছিল মূলত সক্রেটিসের শিক্ষার মূল চাবিকাঠি। এবং প্লেটোনিক আমরা যে বই, যেমন প্লেটোনের বিখ্যাত গ্রন্থ ইউটোপিয়া থেকে আমরা জানতে পারি যে প্লেটো একটা স্বপ্ন দেখেছিলেন এমন একটি রাষ্ট্রের, যে রাষ্ট্রের মধ্যে কোনো প্রকারের জড়তা থাকবে না, কোনো প্রকারের লিঙ্গ বৈষম্য থাকবে না, সেখানে থাকবে না ধনী গরিবের কোনো ব্যবধান। যদিও সেটা একটা ইমাজিনারি ইউটোপিয়া ছিল, তারপরেও এই আইডিয়াটি তিনি লাভ করেছিলেন তার শিক্ষক সক্রেটিসের কাছ থেকে। আগেকার শিক্ষা পদ্ধতি আমাদের বর্তমান সময়কার শিক্ষা পদ্ধতির মতো এতটা ব্যাপক ছিল না। সেখানে শিক্ষক এবং ছাত্রের অনুপাত ছিল 1:1, অর্থাৎ একজন শিক্ষক একজন ছাত্র। এই শিক্ষার পরিবেশের কারণগত কারণে সক্রেটিসের যে মূল ভাবনা সেটি প্লেটোর মধ্যে বিকাশ ঘটে, এবং প্লেটোর মূল ভাবনাটি তার ছাত্র অ্যারিস্টটলের মধ্যে বিকশিত হয়ে একটি বড় আকারের জ্ঞান চর্চার ক্ষেত্র এবং দার্শনিক চর্চার ক্ষেত্রটি নতুন দিগন্ত লাভ করে। এ পর্বে আমরা আরেকটি কথা বলতে চাইব যে সক্রেটিসের শিক্ষা পদ্ধতির মূলত কিছু বিশেষ চেতনাগত ধারণা ছিল, যে সক্রেটিসের মূল টার্গেট ছিল মানুষের মধ্যে মূল্যবোধকে জাগ্রত করা। বর্তমান কেসে যাক সমস্যা কি, এটা থেমে গেছে, তাহলে মানে শেষ করে দেবো। পরবর্তী অধ্যায়ে পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব সক্রেটিসের জীবন এবং সক্রেটিসের শিক্ষার সাথে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার যে একটি বিশেষ পার্থক্য, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং সক্রেটিসের চিন্তাভাবনা কীভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে, আরও বেশি মানবিক করতে পারে, সে বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ এবং স্বাগত, শুভেচ্ছা।